শান্ত রৌদ্রে পরিণত পৃথিবী। মনে হয় যেন আকাশ আর মৃত্তিকা নির্বিশেষে পরস্পরের দিকে তাকিয়ে নিঃশব্দ প্রলয় ভাষণের মতো। নমস্কার। আজ বিশ্ব নাট্য দিবস। আমাদের দৃষ্টিহীনদের নাট্য দল বরিশাল বিভাগের পক্ষ থেকে এই দিন উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছি আমরা আমাদের স্বল্প পরিসরের মধ্যে। এই দিন উদযাপনের প্রথম অঙ্গ উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতে অংশগ্রহণ করছে মিনারা খাতুন, সোনালী পানি, তরুণ চক্রবর্তী, রমেন কর্মকার আর সংগঠনের পরিমল দাস। এছাড়া সমস্ত নাটক অনুরাগী নাট্যকর্মী যারা আছেন তাদের প্রত্যেককে জানাই সম্মান, শ্রদ্ধা, বড়দের প্রণাম, ভালোবাসা ও শুভকামনা। বরিশাল সংস্থার পক্ষ থেকে সমস্ত দর্শক মণ্ডলী এবং
ধরে নাট্য চর্চা করে আসছি। আমাদের নাটক চর্চার মূল উদ্দেশ্য আমরা সবাই জানি, আমরা যারা ডিজেবল পার্সন আছি তাদের দৈহিক ও মানসিক বিকাশ করানো এবং যাতে আমরা সমস্ত ধরনের অভিজ্ঞতাকে জয় করে স্ব মহিমায় কাজকর্ম করতে পারি, তার জন্য এই নাট্য চর্চা। এই বরিশাল নির্মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন, যারা তাদের অমূল্য সময় আমাদের জন্য দিয়েছেন, আমাদের মাসিমা এবং দেবালী তাদের বরিশাল নির্মিতার এবং আমাদের সবার পক্ষ থেকে স্বাগত জানাই। উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীদের এবং আমাদের বরিশাল নির্মিতার সমস্ত ভবিষ্যতে আমাদের এই বরিশাল নির্মিতার অনেক এগোতে দেখতে চান, তার জন্যই আমরা আশাবাদী আপনাদের আশীর্বাদ ও আমাদের চলার পথে আমরা চাই ভবিষ্যতে যাতে একটা স্কুল তৈরি করে আরও অনেক ছেলেদের এই সংগঠনে যোগদান করতে পারে। এইটুকু করে সকলকে আরেকবার স্বাগত জানিয়ে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমি ক্লান্ত, পরিশ্রান্ত, একা চলতে পারি না, চলা সম্ভব নয়। তুমি আমার পাশে, আমার সাথে থেকো, আমার হাত ধরো, আমার এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ। আমাদের আমি বলেছি একটু আগে যে আমাদের আসলে দিনটা অল্প অল্প নাটকের কথা, অল্প অল্প গান, অভিনয় করার সম্ভব হবে না এই পরিবেশের মধ্যে, সেটাও হবে। তো আমি সোমনাথ পানিকে যাবো। নাটকের ব্যাপারে আপনারা জানেন শুধু অভিনয় কিন্তু হয় না, অভিনয় থাকে, তার সাথে মেকআপ থাকে, ড্রেস থাকে, মঞ্চায়ন থাকে, প্লাস একটা আবহ সঙ্গীত থাকে। তো এই আবহ সঙ্গীতের কতটা গুরুত্ব, কতটা ব্যবহার, এই আবহ সঙ্গীত ব্যবহার করলে নাটকের কি পরিবর্তন ঘটে, এই সম্পর্কে দু চারটি কথা বলার জন্য সোমনাথ পানিকে ডাকবো। দীর্ঘদিন ধরে এই নাটকের কাজের সাথে যুক্ত আছে, অভিনয় করে, প্লাস আবহর কাজও করে। তো তার অভিজ্ঞতা থেকে সোমনাথকে আমি অনুরোধ করবো দু একটা কথা বলার জন্য, যে আমরা কেন এই নাটকে আবহ অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক, why we use background music in the play. সোমনাথ। আজ বিশ্ব নাট্য দিবস। আমার বক্তব্য শুরু করার আগে এই নাটককে আমরা নাটকের দেবতা ভাবি, নাটকের গুরু ভাবি, গিরিশ ঘোষ মহাশয়কে আমার নমস্কার এবং দৃষ্টিহীন জগতে যিনি আমাদের গুরু, আমরা যাকে আমাদের যারা একটু চর্চা করি ধরে যাকে আমরা গুরু বলে মাঝে করি, তারপরে শ্রদ্ধা জানিয়ে এবং দর্শন আসনে যারা বড়রা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আমার ভাই বোন বন্ধুদের সেবা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমাকে বলতে বলা হয়েছে নাটকের ধ্বনির ব্যবহার, ধ্বনির প্রয়োজন আছে কি, নাটক কেন করবো, কি করবো, কেন কি, এইসব ব্যাপারে আসছি। আর শুরু করার আগে আমি বলি, আমি কিন্তু ভালো বক্তা এবং যদি কোনো সমস্যা হয় নিজের ক্ষমা করবো। আচ্ছা, আমরা যখন কোনো নিমন্ত্রণ বাড়ি যাই তো সেখানে কি শুধু ভাত ডাল দেয়, আর যদি দেয়
আমরা বলি সবাই ওটা শুধু ভাত ডাল দিয়েছে, তার সঙ্গে কি দেয় ভাত ডাল মাছ মাংস দই মিষ্টি সব খেয়ে বলি কি ভালো খেলাম। এই নাটক নাটক এমন একটা জিনিস শিল্প যার সঙ্গে সব কিছু জড়িত। সে নাচ বলুন গান বলুন বই লাইভ বলুন শব্দ বলুন এমনকি ব্যবসায়িক কাজ সব নিয়ে কিন্তু আবহাওয়া মানে পরিবেশ। এবার এই আবহাওয়া কি কিছু তৈরি হয়েছে, যেমন একটু রাজা বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করা আছে, তার হচ্ছে আলো মঞ্চসজ্জা ড্রেস সব মিলিয়ে কিন্তু একসাথে আমরা একটা পরিবেশ তৈরি চাই। তো যেমন আলো আলো যারা দেখতে পাই যারা দেখতে পান ধরে ধরে মাঠে সমুদ্রের দৃশ্য দেখা হচ্ছে, তখন কিন্তু হচ্ছে নীল আলো হয়, তখন সবাই বলছেন একটা জলের দৃশ্য বা সূর্যোদয় বা সূর্যাস্ত গেলে লাল আলো। আবহাওয়াটা কেন আমরা ব্যবহার করি? আবহাওয়া ব্যবহার করি হচ্ছে অনেক প্রকার, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক কেন ব্যবহার করি? ব্যবহার করার কারণ অনেকগুলো কারণ থাকে। এক নম্বর হচ্ছে যে নাটকটা কোন সময়কার, কি ধরনের নাটক হচ্ছে, সামাজিক না ঐতিহাসিক, সেটা আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক আবহ সঙ্গীত তার মাধ্যমে বোঝা যায়। তারপর এই আবহ সঙ্গীতের মাধ্যমে বা আবহের মাধ্যমে নাটকের দৃশ্য পরিবর্তন করতে সাহায্য করা অনেকটা প্রয়োজন হয়। যিনি অভিনয় করছেন, যারা অভিনয় করছেন অভিনেতা, তাদের কিন্তু এই আবহ সঙ্গীত বা আবহ অনেকটা শক্তি যোগায়। আবার ধরুন সিরিয়াল বা চলচ্চিত্র হয় বা নাটক হয়, দেখবেন একটা জায়গায় এত ভালো অভিনয় হয় বা এত ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, যিনি দর্শক বা যিনি শ্রোতা ধরুন কোনো পর্দার ওপরে সিরিয়াল হচ্ছে, এরপরে তিনি দর্শককে দেখছেন, দেখবেন তিনি সেই নাটকটাকে বা সিরিয়ালটাকে তার নিজের মাথায় গেঁথে নিয়েছেন, যেন মনে হচ্ছে তাদের পরিবারের ঘটনা। এমনকি দেখবেন যারা বয়স্ক আছেন হয় না বাস চালাবে আমরা তো আসলে কথা বলছি না, কিন্তু ওই সিরিয়ালের লোকটাকে বলছে যেন লোকটা তার পাখিটা মাটি করছে। আবার যখন কোনো দৃশ্য একটা তাকে গেল যে দেখা গেল যে একজন ব্যক্তি খাবার চাইছে, কাটাকাটি করছে, তার এত অনুভূতিতে বাইরে একটা মিউজিক বা এমন একটা রাগ এলো, তিনি দর্শক পরে বসে নাম দিয়েছেন, তিনি আবহাওয়া করে যাচ্ছেন। এবার ধরুন ঐতিহাসিক নাটক হয়, নিজের বাধা হয়, তখন কি হয় তলবার খোলা শব্দ বা এইগুলো মানুষ যারা দেখতে পাচ্ছে তারা আলো দিয়ে বুঝতে পারে, কিন্তু যখন শোনা হয় সেই ক্ষেত্রে ওই আবহাওয়া কিন্তু অনেকটা পরিবেশটাকে বোঝাতে সাহায্য করে। কারণ কোনো মঞ্চে যদি আবহাওয়া যদি বন্ধ হয়ে যায়, তাহলে কেউ একটা ব্যায়াম হয়ে যায়, কেউ নাটক দেখবে না, কেউ গল্প শুনবে না। আর এখন যদি আমি মঞ্চে পুরো যুদ্ধের দৃশ্য দেখাতে যাই, সেটা কি সম্ভব? সম্ভব নয় তো। সেক্ষেত্রে জায়গা অনেক লাগবে। আবার তলোয়ারের ঠোকাঠুকি লাঠি ঠোকাঠুকি তখন বিপদ হতে পারে। সেই জন্য বা বন্দুকের শব্দ কামানের শব্দ এইগুলো শব্দের আবহাওয়া দিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে বোঝা হয়, যেটাকে বলা হয় স্পেশাল সাউন্ড এফেক্ট, যেটা এখন উন্নত ইন্টারনেটের যুগে আবহাওয়া কিন্তু আবার রেকর্ডিং করে লোড করে রাখা যায়। সেগুলো যিনি পেছনে বসে কাজ করেন, পর্দার পেছনে বসে কিন্তু তার কৌশল করেন, আমরা তাকে বলা হয় কি যে শব্দ কৌশল বা ধ্বনি কৌশল। আমার মনে হয় নাটক এমন একটা শিল্প যেখানে সব মিলিয়ে কিন্তু ওই পরিবেশ আবহাওয়া না থাকলে নাটক কিন্তু একা ব্রহ্মাকে সম্ভব নয়। তাই অবশ্যই নাটকে আবহের প্রয়োজন আছে। ধন্যবাদ। মহান আমিও প্রণাম করি তোমাকে, কিন্তু আমার মনে হয় সহস্তে সংহার করলাম, শুধু হরণ তরফে আরো করুন আদরা, আর এমনি করেই ইন্দ্রগণ পতিত হয়।
যুগের ইতিহাসে আছে ক্রান্তিকাল, মহৎ বংশ লুপ্ত হয়ে যায়। ধন্যবাদ সম্রাট, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ বিশ্ব নাট্য দিবসে আমরা যে পালনের উদ্যোগ নিয়েছি, অ্যাকচুয়ালি এখানে পিছনে একটা ব্যানার রয়েছে, যে সমস্ত আমাদের দৃষ্টিহীন ভাই বোনেরা তারা আছে, একটা ব্যানার আছে, ব্যানারে আজকে যে সেমিনার বা এই বছরের বিশ্ব নাট্য দিবসের যে থিম, যারা এই বিশ্ব নাট্য দিবস ডিক্লেয়ার করেছিলেন সর্বপ্রথম, তারা প্রত্যেক বছর থিম ডিক্লেয়ার করে। তারা করেছিলেন, তারা হলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, ইউনেস্কোর একটা সংস্থা। তো তারা 1961 সালে, in 1961, the International Theatre Institute declared the 27th of March as the World Day of Theatre. সেই থেকে পৃথিবী জুড়ে দিনটা পালন হয়ে আসছে। আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই দিনটা পালন করা হয়। এই নাট্য জগতের বিভিন্ন ব্যক্তিত্ব নিয়ে আমাদের কথা বলার চেষ্টা করব। তো এই নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের পরে আমরা একটা মিউজিক প্রথমে সঙ্গীত শুনে নিই। সঙ্গীত শুনবো। এই যে নাটকে আমরা বিভিন্ন সময় নাটকের গান প্রয়োগ করি, নাটকের প্রয়োজন বহু গান আছে। তো এই নাটকের গান বা পুরাতনের সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং সৌমেন্দ্রনাথ লাহিড়ী সৌমেনকে। সে সঙ্গীতের একজন বিশেষ একজন ব্যক্তি, সঙ্গীত বিশারদ। সঙ্গীতের অনেক গুণ আছে। তো সবাইকে আমি অনুরোধ করবো, যে সমস্ত গান আমরা নাটকে ব্যবহার করি বা জানি, আমরা নাটকের ব্যাপারে গান করার জন্য সবাইকে হেল্প করবে। আর সঙ্গে পরিমাণ করার কথা কিছু এই তো বসেছি বন্ধুরা বস কারণ এই নাটকের নাম অভিনেত্রী বিনোদিনী, আমাদের ভালো আছে সেই অভিনেত্রী বিনোদিনী এই নাটকের বিমান চরিত্রটাকে অভিনয় করেছে। এই অভিনয় বিনোদিনীকে আশীর্বাদ করেছে। সেই জন্য তাদের চরিত্র আছে। এই নাটক থেকে লাভ আছে খ্রিস্টাব্দ দেশের কথা।
এই যাত্রাপালার মধ্যে বিদ্যা সুন্দর দ্বারা একটি গান পরিবেশন করছে। বিদ্যা সুন্দর করতে করতে রাজমাকর ভারতচন্দ্র রায় একটি আদিবাসাত্য কাব্য, এই কাব্যকে যাত্রা গ্রন্থ দিয়েছিলেন রাধামোহন সরকার 1833 এই যাত্রাকে জনপ্রিয় করেছিলেন গোপাল ঘোষ। এটা রবীন্দ্রনাথ গোপাল দাস জন্ম কটক বা যাজপুর উড়িষ্যা বাসী বলে গোপাল নামে পরিচিত। এই গানের সুরের সঙ্গে রবীন্দ্রনাথের গানের আশ্চর্য সাদৃশ্য লক্ষ্য করা যায়।
আমার ফুলবাগান আমার ফুলবাগান আকাশের গভীরতা মাপার চেষ্টা বেশি বলা না, আকাশের গভীরতা ওইভাবে মাপার চেষ্টা করো না। আমি শূন্য একা একা অন্ধকার অন্ধকার আমার জীবনে চারিদিকে অন্ধকার। আমি একা, আমি অন্ধকার। বেশি বলা তুমি সমুদ্রের গভীরতা দিয়ে আকাশের অন্ধকারকে পাওয়ার চেষ্টা করবা। অনেক অনেক ধন্যবাদ সৌমেন্দ্রনাথ তাহেরি, দারুণ উপহার আমাদের মনটা ভরে গেল। এই পুরাতনী গান নাচের গান কিছু শোনা যায় না। সাধারণত আমরা রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতির মধ্যে আবদ্ধ থাকি এবং সেটার সঙ্গে পছন্দ করি, কিন্তু সৌমেন্দ্র যে ব্যক্তিগত গান গাইছিল তাতে আমাদের সবার মন ভরে গেল। আমাদের বরিশাল অনুষ্ঠান পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। তার আরো উন্নতি হোক এই কামনা করি। আজকের যে থিমের কথা চলছে না, এই বছর এই ITI ডিক্লেয়ার করেছে থিয়েটার a culture of peace, theater and a culture of peace। আজ শান্তির অভাব শুধু দেশে দেশে নয়, মানুষে মানুষেও, বাড়িতে বাড়িতেও, পরিবারেও শান্তির অভাব নানা কারণে। তাই আমার মনে হয় এই বছরের এই দিন তার অনেক তাৎপর্য রয়েছে। যাই হোক, আমরা গান শুনলাম, এবার আরো একটা কথা শুনে নেব। তো আমরা অনুরোধ করবো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল থিয়েটার যে সেলিব্রেট হচ্ছে, এই সম্পর্কে একটা কথা বলার জন্য অনুরোধ করবো। আমাদের মধ্যে উপস্থিত আছে ম্যাডাম, দোকানের কিন্তু ম্যাডামকে অনুরোধ করবো খুবই সংক্ষেপে একটা কথা যদি বলেন আমরা খুব
নমস্কার সকলকে, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। সকলকে শুভ সন্ধ্যা। আমি নাট্যকার নই, আমি শুধুমাত্র দর্শক, নাট্যস্বামী, সাহিত্যের ছাত্রী। সেই সূত্রে নাটকের সঙ্গে পরিচয় হওয়ার জন্য আমাদের সাহিত্যের সিলেবাসে আমার যেহেতু ইংরেজি সাহিত্য, পাশ্চাত্য নাট্যকারদের নাটক সম্পর্কে পড়েছি। পরে আরো পড়াশোনা করার পর দেখলাম যে আমাদের নিজেদের দেশে কোনো নাট্যকার বা নাট্যকর্মী কোনো অংশে কেউ কম নয়। আমাদের বাংলায় রয়েছে রঘুমিত্র, কৃষ্ণমিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বা আরো আগের সময় চলে গেলে বিনোদিনী, মানে রবি বিনোদিনী, উমেশচন্দ্র মিত্র, যেসব গানগুলি এদের কথা বলছি। আজকে আন্তর্জাতিক নাট্য দিবসে তাদেরকে স্মরণ না করলে, তাদেরকে অন্তরে শ্রদ্ধা না জানালে আমার বক্তব্য অসম্পূর্ণ থেকে যাবে। আলোকবাবু, মানে আমাদের রাজাদা, উনি বললেন যে 1961 সালে আজকের দিনটিতে, মানে 27শে মার্চ, আন্তর্জাতিক বিশ্ব নাট্য দিবস হিসাবে মনোনীত করা হয়েছিল। তাহলে আজকে এই 2025 সালে 60 বছরের বেশি হয়ে গেছে, 63তম বছর আমরা আন্তর্জাতিক নাট্য দিবস পালন করছি। সামগ্রিকভাবে দেখলে আমার মনে হয় যে নাটক, এমনিতে নাটক জানি জীবনের শিল্প, জীবনকে চিনতে শেখায়। সিনেমার মতো নয় যেখানে দ্বিতীয়বার টেক পাওয়া যায়, দ্বিতীয়বার অভিনয় করার সুযোগ পাওয়া যায়। নাটক হলো দর্শকদের সামনে 1 to 1 একবারই উপস্থাপিত হচ্ছে, দর্শকরা দেখছেন, এবং এই নাট্যাভিনয়ের মাধ্যমে আমরা জীবনকে দেখার চেষ্টা করছি। সাংস্কৃতিক দিক থেকে, ঐতিহাসিক দিক থেকে, সামাজিক দিক থেকে আমরা বিভিন্ন দেশ, বিভিন্ন মতাদর্শ এই সম্পর্কে জানতে পারছি। তাহলে কিন্তু এইটুকু আমরা সবাই বোধহয় খেয়াল করেছি যে সিনেমার দর্শক আর নাটকের দর্শক, তার সংখ্যা যে বিরাট খারাপ। সিনেমার যারা শিল্পী তারা স্টার হয়ে ওঠেন, নাটকের কোনো শিল্পীকে এই অর্থে কিন্তু আমরা স্টারডম তারা দেখতে পাই না। তারা অত্যন্ত পরিশ্রম করে, এই প্রায় নিঃশেষ হয়ে আসছে এই শিল্প, তার জন্য সময় শুধুমাত্র ভালোবেসে যায়। আমরাও সেরকম আজকে এই বরিশাল ইউপিটা নাট্যদল, আমার সৌভাগ্য যে কোনোভাবে ওনাদের সঙ্গে আমি সামিল হয়ে গিয়েছি। ওনারা যত পরিশ্রম করেন, অনেকগুলি নাটক মঞ্চস্থ হয়েছে। ওনাদেরকে আমি বারবার বলি, ওনারা আমার অনুপ্রেরণা। ওনাদের দেখেছি প্রতিবন্ধকতাকে পেরিয়ে গিয়ে কীভাবে শিল্পচর্চা করা যায়, নাটককে ভালোবেসে সেই নিয়ে চর্চা করা যায়, সকলের মাঝে আনন্দকে ছড়িয়ে দেওয়া যায়। ওনারা সেটা শিক্ষণীয়। আমার বক্তব্য নির্ধারিত করবো না। আমার যেটা মনে হয়, বর্তমানে নাটকের যা অবস্থা, পরিস্থিতি, খানিকটা এর পিছনে অবশ্যই সামাজিক, রাজনৈতিক কারণ রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নাটকটা ঠিক পৌঁছে দিতে পারছে না। এই
এই বলে আমার বক্তব্য শেষ করছি। তোমাকে প্রণাম, হে উৎস তোমাকে প্রণাম। পরিচালিত সমস্ত নাট্যশিল্পী যারা বর্তমানে আছে, যারা গত হয়েছে, সবাইকে আন্তরিকভাবে শ্রদ্ধা জানাচ্ছি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার মূল্যবান পরামর্শ এবং বক্তব্য দেখার জন্য। আপনার কথা আমরা অবশ্যই মনে রাখবো। তো বেশি কথা আমি তো ভাবতে বেশি বলবো না, আমাদের কিন্তু প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামগুলো শেষ করতে হবে। এই কথার পরে আবার গান শুনবো আমরা। আমাদের মধ্যে ভূমিকে হয় মানা করে
তোমায় বুঝি হারাই আমি, আমায় তুমি হারাবে না বুঝেছি আঘাতে, অন্ধকারে মাঝে আমার ঘুরে ঘুরে তোমার পথে ধরা যখন মুছে গেল দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে গেল যাবে অন্ধকারে মাঝে আমার ঘুরে চলি তুমি মৃদু চরণ পাবে অন্ধকারে মাঝে আমার ঘুরে চলি আমার সাথে সাজানো থেকে কে তুমি পুড়িয়ে দিলে আমি ভারতবর্ষের বুকে প্রথম থেকে শুরু করেছি 1795 সালে এই রাতের গভীর অন্ধকারে পুড়িয়ে দিলে আমাকে হাতি বাগানের বুকে ষড়যন্ত্রের শিকার হয়েছে এখানে রাতের গভীর অন্ধকারে তার সবচেয়ে করিয়ে দেওয়া হয়েছিল। আমিও অনেক অনেক ধন্যবাদ জানাই বিল্লকে। বিল্ল যারা আমরা বহুদিন ধরে কষ্ট করি, বিল্লকে খুব বেশি পাই না এবং কাছাকাছি ব্যস্ত থাকে। সে আমাদের দলের মধ্যে যুক্ত রয়েছে, আমার সাথে রয়েছে, কিন্তু সবসময় টাইম করতে পারে না। আজকে ওকে পেয়েছি আমরা, ভালো লাগছে। তো তার ভবিষ্যৎ আমরা কামনা করছি। এবার আপনারা জানেন যে আমাদের আমরা বহু বছর ধরে নাটক প্র্যাকটিস করে আসছি, প্রায় সাল 1994 থেকে। তারপরে 96 সালে প্ল্যান করা হয়েছিল। তো এই যে দীর্ঘদিনের ইতিহাস, এই দীর্ঘদিনের ইতিহাসে যে অভিজ্ঞতা, যে সংক্ষিপ্ত অভিজ্ঞতা ভাগ করে নেবার জন্য আমি আমার কাছে স্বামীমাতার বহুদিন ধরে এই নাটকের সাথে যুক্ত আছে। তো সে বলে যে সে খুব ভালো আন্তরিক এই অভিজ্ঞতা থেকে কথা বলা যাবে। দৃষ্টিহীনদের নাটকের অভিজ্ঞতা স্বামীমাতা। আজ বিশ্ব নাট্য দিবসে যদিও আমি কোনোদিন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত
বা সুযোগ পাইনি। তাই আমি আমার বক্তব্য বা আমার যেটুকু কথা বলবো এর মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি বা আবেগবশত যদি কোনো রকম কথা বলে থাকি আপনারা আমাকে মার্জনা করে দেবেন। শুভ সন্ধ্যা। শ্রদ্ধেয় মাসিমা, শ্রদ্ধেয় দেবাঞ্জলিদি, আমাদের দাদা রাজারা, মৌমুদি, প্রভুদি, এবং আমি তখন ক্লাস 9 থেকে 10-এ 1994 সাল। তার আগে আমি স্বর্গীয় অশোক চৌধুরী মহাশয়, যিনি আমাদের ওই সময় প্রিন্সিপাল ছিলেন, এবং শ্রদ্ধেয় জয়ন্ত ঘোষ, যিনি আমাদের অশোকদার ভাগ্নে, তিনি জয়ন্তদা তখন নান্দিগারে অভিনয় করতেন। তা একদিন উনি আমাদের নান্দিগারের যিনি হত্যাকর্তা শ্রদ্ধেয় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত মহাশয়কে উনি এবং আমাদের শ্রদ্ধেয় সুভাষিস গাঙ্গুলি মহাশয় আর শ্রদ্ধেয় অশোক প্রামাণিক মহাশয় এনারা মিলে আমাদের রুদ্রদাকে একটি প্রস্তাব দেয় যে দেখতে পাওয়ারা তো অভিনয় করছে সব ঠিক আছে, কিন্তু আমরা যদি দৃষ্টিহীনদের নিয়ে কোনো কাজ যদি করি তাহলে কেমন হয়। তো আমাদের শ্রদ্ধেয় রুদ্র স্যার বলেছেন এটা তো খুব কঠিন কাজ, দৃষ্টিহীনরা কি করে মঞ্চে অভিনয় করবে, কারণ তারা তো দৃষ্টি থেকে বঞ্চিত। তবুও জয়ন্তদা, সুভাষিসদা এরা হাল ছাড়েনি, কারণ একবার সুযোগ করে দেখা যাবে। তো বলে ঠিক আছে তোমরা দেখো কি করতে পারো। তো জয়ন্তদা আমাদের অশোকদার কাছে এলেন, অশোকদাকে এই প্রস্তাবটা দিলেন। অশোকদা তো খুব আনন্দের সহিত রাজি হয়ে গেলেন এবং অশোকদা বলেন ঠিক আছে যদি তোমরা পারো দেখো, আমাদের কোনো অসুবিধা নেই। ঠিক ওই সময় আমাদের স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে চলছে। 1993 সালে নভেম্বর মাস থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1994 সালের ডিসেম্বর মাসে। তো আমার মনে আছে অনেক 16ই এপ্রিল শনিবার ছিল, আমাদের কোরাস ক্লাস হতো 4th পিরিয়ড, তার আগে দুটিতে ক্লাস হতো। তো শুনলাম যে নাটকের লোকেরা আসছে, নাটক হবে। নাটক হবে কারণ আমরা তখন ওই এমনি রেডিওতে নাটক শুনেছি, সিনেমাতে সব কিছু ঠিক আছে, কিন্তু আমরা যে অভিনয় করবো এটা আমরা কোনোদিন কল্পনা করলে ভাবিও না। ঠিক আছে, তো 16ই এপ্রিল শনিবার আমাদের সুভাষিসদা, অশোকদা ওনারা এলেন। ওরা সবাইকে ডাকা হলো, সেদিন পড়াশোনা করা হয়নি, সেদিন নাটকের সম্পর্কে সব কথাবার্তা হলো। তো তারপর ওই দিন শেষ হয়েছিল, পরে আবার সেটা কীভাবে কী হবে না হবে সেটা আমরা না জানতে পারিনি। তো তারপর শুনলে আমাদের গ্রীষ্ম ছুটি পড়ে গেল, গ্রীষ্মের ছুটির পরে আবার সেই নাটকের মানে চর্চা শুরু হলো। তো আমি কৃতজ্ঞ জানাবো আমাদের সুভাষিসদার কাছে, সুভাষিসদাকে, কারণ সত্যি কথা বলতে আমি অভিনয় দেখেছি, দেখতাম, শুনতাম সবই, কিন্তু অভিনয় আমি করতে পারবো এটা আমি কোনোদিন ভাবিনি। কারণ আমি ওই কান্নার যে অভিনয় ওটা করতে গিয়ে হাসি পেয়ে গেছে। প্রথম সুভাষিসদা কিছু বলতেন না, তারপরে বলতেন এবং আরো কিছু
সেই ব্লাইন্ড স্কুলে প্রথম রিহার্সাল হতো সকাল থেকে বিকেল পর্যন্ত। এই করে 2 মাসে একটি নাটক মঞ্চস্থ হলো যত দূরেই যায়। সেই যত দূরেই যাই সেই সময় যারা করেছিল আমাদের সঙ্গে আমরা যারা করেছিলাম তাদের মধ্যে এখন আমাদের এই হলে উপস্থিত আছে আমাদের বন্ধু সোনালী পানি ঝর্ণা অধিকার। এছাড়া আর যারা করেছে তারা বিভিন্ন কাজে বিভিন্ন ছড়িয়ে গেছে। তো তারা জানে যে আমরা কি পরিশ্রম করে নাটকটা করেছিলাম। যত দূরে চাইতে আমি মানে মূল চরিত্র অভিনয় করেছিলাম। আমাকে দিয়ে মানে নাটক হবে এটা হয়তো সুভাষিতা বুঝতে পেরেছিলেন, সেই জন্য আমাকে ওই সুযোগটা দিয়েছিলেন। ওই দৃশ্যে সব থেকে ওই নাটকে সব থেকে একটা মানে দৃশ্য ছিল যে মঞ্চের মাঝখানে একটা গাছ থাকবে, সেই গাছকে গোল করে ঘুরে পুরো মঞ্চে ঘুরে গাছটার পেছনে সে লুকাতে হবে। তবে মানে একটা পাহাড়ে গিয়েছে ডাইনি তাড়া করেছে, মানে নাটকের বিষয়টা এটা ছিল যে আমি দেখতে পাই না, আমি একটা খবর পেয়েছি পাহাড়ে একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে নাকি চোখ ভালো হয়ে যায়। তো স্কুল থেকে বেড়াতে নিয়ে গেছে, সেইখান থেকে আমি কাউকে কিছু না বলে আমি পালিয়ে গেছি পাহাড়ে। সেখানে একটা আমার সঙ্গে একটা সাধু দেখা হয়, সে সাধুটা সব কিছু আমার পেয়ে নিয়ে পালিয়ে যায়। সেই সাধু সেই সব সুভাষিস সামন্ত, স্বর্গীয় সুভাষিস সামন্ত আজ সে পৃথিবীতে নেই। তো সেই সাধু আমার কাছে যা ছিল মায়ের ফটো বাপর যা ছিল নিয়ে পালিয়ে আমাকে মাঝখানে ফেলে জঙ্গলে পালিয়ে যায়। এবারে জঙ্গলে আমি কোথায় আমি দেখতে পাচ্ছি কোথায় মন্দির কোথায় কি, তখন আমাকে ওই জঙ্গলে দুটো ডাইনি তাড়া করে। সে ডাইনি তাড়া করার জন্য আমি ঘুরতে গাছের পেছনে গিয়ে লুকোই যাতে আমাকে দেখতে না হয়। কিন্তু ঠিক ডাইনিটা দেখে নিয়েছিল, আমাকে টেনে ওখান থেকে বার করে নিয়ে যাচ্ছিল। তখন একটা পাগল ওকে দেখে ডাইনি আমাকে ফেলে পায়। তো এই ছিল মোটামুটি গল্প। আমার ওই দৃশ্যটা আমি এখনো ভাবি যে কি করে দৃশ্যটা ওই অত বড় রবীন্দ্র সদনের মতো মঞ্চ, ওই মঞ্চে ঘুরে কি করে গাছের পেছনে গিয়ে ঢোকালাম, এটা আমার এখনো আশ্চর্য লাগে। তো যাই হোক, এই ছিল সুভাষিতার নাট্য শিক্ষা। তারপরে দেশা আকাশ সেই নাটক মঞ্চস্থ হলো রবীন্দ্র সদনে। তারপর আমাদের একটু স্কুলে একটু বিশৃঙ্খলা দেখা দিল, তখন নাটকটা হয়। পরে আবার আমরা মাধ্যমিক দিয়ে বেরোনোর পর 1995 সালে আমরা গিয়ে নামবিকারে সুভাষিতা বা অশোকদা স্যারের সঙ্গে আমরা গিয়ে দেখা করি, স্যার আমরা আবার নাটক করব। তারপরে 1996 সালে 9 মার্চ আমাদের দৃষ্টি শিল্পনিকেতনে প্রথম বৈঠক হয়েছিল। সুভাষিতা এসেছিলেন, অশোক এসেছিলেন, অমিতা ছিলেন, নীলতা ছিলেন। তো সেইখান থেকে শুরু হলো যে আবার একটা কমার্শিয়াল নাটক শুরু করবো। সেই থেকে ব্লাইন্ড অপেরা তৈরি। তো ব্লাইন্ড অপেরা বেশ ভালোই চলছিল। প্রথম নাটক অর্কেস্ট্রা, আপনারা সবাই জানেন। সেই নাটকে দু একটা ডায়লগ ছিল যে একটা দল ভাগে ব্যক্তিগত কারণে এবং দলগত কারণে। তো সেই ব্যক্তিগত কারণ কিছু দলগত কারণে আজ আমাদের ব্লাইন্ড অপেরা ভেঙে বেশি দিন হয়নি, মাত্র 10 বছরের মধ্যে ব্লাইন্ড অপেরা ভেঙে টুকরো হয়ে গেল। এটা ঠিক আছে যে একটা জিনিসকে দেখে আরেকটা জিনিস তৈরি হয়,
কিন্তু যেভাবে নাটকটা ভাঙলো, যেভাবে না ভাঙলে অন্যভাবে যদি কোনো একটা দল তৈরি হতো তখন আলাদা হয়েছিল। তো চলল ব্লাইন্ড অপেরা, নানা রকম প্রত্যেক বছর এক একটা করে নাটক মঞ্চস্থ হতো। আমি কৃতজ্ঞ, আমি সুভাষের কাছে আরো কৃতজ্ঞ যে আমাকে দিয়ে মোটামুটি সুভাষিতা সব ধরনের অভিনয় করিয়েছিলেন। যেমন আবেগপূর্ণ অভিনয়, যেমন রাগ, যেমন হাসি। একটা অভিনেতা তখনই অভিনেতা হতে পারে যখন তার অভিনয়, এটা আমার মত, আমি অন্য কারো বলছি না, এটা আমার মত। একটা অভিনেতা কখনো অভিনেতা হতে পারে যখন সে তার অভিনয়ের মাধ্যমে দর্শককে হাসাতে, কাঁদাতে এবং রাগাতে পারে। অভিনয় করে গেলাম, কোনো দর্শকের কোনো রিয়াকশন হলো না, হয়তো হয়, কিন্তু বেশি ক্ষেত্রে আমরা যা দেখে এসেছি বা দেখছি বা করেছি, আমার মনে হয় সেই জিনিস সুভাষিতা আমাকে দিয়ে, আমি খুবই ভাগ্যবান যে সুভাষিতার ছাত্র বলে আমি নিজেকে গর্বিত মনে করি। তারপর প্রায় অনেক নাটক হলো, নাটকের পর আবার 10 বছর পর একটা দল হলো। এইভাবে আমাদের নাটক এখন 3-4টে দল আছে মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে। আরেকটা আমার মনে হয় যে এখন আমরা সবাই জানি থিয়েটারের দ্বারাই সিনেমা জগতে বা সিনেমার জগতে যারা কাজ করছে তারা কিন্তু বেশিরভাগ থিয়েটার থেকেই উঠেছে। থিয়েটার থেকে শিখে তারপরে তারা সিনেমা বা সিরিয়াল যাই বলুন না কেন সেখানে অভিনয় করে। তো আমার একটা প্রস্তাব আছে আমাদের ইউনিভার্সিটির কাছে যে আমরা থিয়েটার করলে ঠিক আছে, কিন্তু তার সঙ্গে যদি আমরা যে যে শ্রুতি নাটক যদি আমরা কিছু মঞ্চস্থ করে দিই বা তৈরি করে থাকি, তাতে সব জায়গায় হয়তো থিয়েটারে গিয়ে পাওয়া যায় না। তার কারণ এখন যা দিনকাল করেছে অর্থের অভাবে অনেক কিছু করা সম্ভব থাকতেও হয় না। তো সেইখানে আমরা কম অর্থতেও আমরা যাতে শ্রুতি নাটকটা করতে পারি, তাতেও দুটো পয়সা হয়। এবং যদি পরবর্তীকালে যদি একটা কোনো ফাইন্যান্স পেলে যদি একটা ছোট 20 বা 30 এপিসোডে যদি কোনো আমরা ছোট একটা সিরিয়াল যদি মঞ্চস্থ করি, একটা সিরিয়াল যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমার মনে হয় সেখানে আরো অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। কারণ আমার মনে হয় আমাদের এই দৃষ্টিহীনদের দল ভারতবর্ষে মনে হয় ব্লাইন্ড অপেরাই প্রথম, এটা আমার জানা নেই, হয়তো হতেও পারে আগে কোনো দল। কিন্তু সেইখান থেকে আজ আমাদের প্রায় 9-30 বছরের উপরে হয়ে গেল আমাদের দৃষ্টিহীনদের দল, তার মধ্যে 3-4টে দল হয়েছে। তো আমি নিউ ভিশার কাছে করবো, যদি এটা সম্ভব হয় করলে ভালো হয়, তাহলে আমাদের নাটকের, কারণ সত্যি কথা বলতে খালি পেটে পুজো হয়। এখন যা দিনকাল করেছে, এখন আমরা সবাই সংসারে বা নানান কাজে আমরা ব্যস্ত হয়ে পড়ি। কেউ আর ওই 1996 সাল নয় যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা না গিয়ে করে আমরা কেউ আমাদের পক্ষে সময় দেওয়া সম্ভব। তো যদি একটা দুটো পয়সা যদি কোনো জায়গায় একটা হয়, তাহলে আশা করি যেটা দেবাঞ্জলি বলছিলেন যে তরুণ প্রজন্মকে আমার মনে হয়
করার জন্য এটাও একটা মাধ্যম হতে পারে। তো এইভাবে আমাদের লাইন অপেরা থেকে অন্য দেশ থেকে অন্য দেশটা আমাদের তৈরি হয়েছে এবং এখন অবধি আমাদের এই নাটক চলছে। জানি না আমরা কতদিন করতে পারবো, কারণ আমাদেরও বয়স হচ্ছে। তো এই হচ্ছে আমার মোটামুটি অভিজ্ঞতা এবং আমাদের পশ্চিমবঙ্গের এই আমাদের নাটক দল। তো আমি আবারও আমাদের মাসিমা দেবাঞ্জলিজি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে এবং রাজাটাকে দেবাশিসকে অরূপ সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবাই কিন্তু প্রথমে যেটা করি নাটক করি, তারপরে অভিনয় কাজটা। যাই হোক, স্বামী বলে আমি বলতে চাই না, বলতে পারি না। আমরা সবাই সাক্ষী হইলাম স্বামী কি পারে কি পারে না। আচ্ছা, অনেক কথা হলো, অনেক সারা কবি গেছি। এরপরে দেবাশিস আর সোনালির আগে আমরা যদি শুনবো যে আমরা হিসাবে নাটক করছি, কেন করছি, কি কারণে করছি। স্বামী অনেকটাই বলেছে এমনি সবাই করছে, আমরা করছি, এছাড়াও এর একটা বিশেষ কোনো কারণ, কি কারণ, কেন এই করলে আমাদের কি কাজে লাগে এই বিষয়ে কথা বলার জন্য এখন আসবেন মাননীয়া টুকুদাম, গড়িয়া হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা টুকুদাম। এই বডি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আরো ইত্যাদি করে
তার অভিজ্ঞতা শেয়ার করবেন যে আমরা ঋষিরা কেন নাটক করি। সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করে কিছু বক্তব্য বেশি বিস্তারিত করবো না, সবাই বাড়িতে তারা হবে অল্প কিছু বক্তৃতা পেশ করবো। প্রথমে বলে থাকি বরিশাল মিনিস্টার নাট্যগোষ্ঠী এই যে আন্তর্জাতিক নাট্য দিবসের আকারে একটি অনুষ্ঠান উপস্থাপন করেছে, তার জন্য সত্যি অভিভূত এবং তাদেরকে আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই আন্তর্জাতিক নাট্য দিবস কারা শুরু করেছে, কাদের উদ্যোগে হয়েছে, কত সালে হয়েছে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তবু কিছুটা কাজ করে যাচ্ছি। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট তৈরি হয়েছিল। তারপর অনেক কিছুদিন যাওয়ার পরে 1961 সালে আমরা শুনেছি ফিনল্যান্ডে হেলসিঙ্কি শহরে 1961 সালে নবম আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রস্তাব পাস হয় যে 27 মার্চ দিনটি আন্তর্জাতিক নাট্য দিবস পালিত হবে এবং পরবর্তীকালে পরের বছর থেকে প্রতি বছর বিভিন্ন দেশে বিভিন্ন নাট্য সংস্থা, পৃথিবীর বিভিন্ন নাট্য সংস্থা এই নাট্য দিবসটি পালন করে। 1962 সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা নগরী এবং স্ক্যান্ডিনেভিয়াতে প্রথম নাট্য উৎসব পালন শুরু হয়। এ প্রসঙ্গ গেল। এখন আমাদের প্রাসঙ্গিকতাটা আজকে যে দৃষ্টিহীনরা এই নাটকে মানে উপস্থাপন করছে, তো কেন করছে তার কারণ অনেকগুলোই আছে। কি কারণ? প্রথম কারণ হচ্ছে আমরা যারা দেখতে পাই না তাদের শারীরিক কিছু জড়তা থাকে, সেই জড়তাকে কাটানোর একটা প্রয়াস এই নাটকের মধ্য দিয়ে করা যায়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যারা আমরা দেখতে পাই না তাদের কমিউনিকেশন স্কিল, অর্থাৎ আমি যে কথা বলছি আমি কার দিকে তাকিয়ে কথা বলবো, তার আওয়াজটা শুনে কার দিকে তাকিয়ে কথা বলবো, এই যে কমিউনিকেশন স্কিল, এই স্কিলটা ডেভেলপ করা যায়। শুধু তাই নয়, আমি সত্যি মানে আমি নিজের একজন দৃষ্টি হলেও এই যে বিভিন্ন সংকট মানে বরিশাল মিনিস্টার বিভিন্ন জায়গায় যে নাট্য উপস্থাপন করে নাটক, আমি সত্যি অভিভূত হয়ে যাই যে এটা কি করে সম্ভব হয়। একজন দৃষ্টি বিশেষ করে আমি সংক্রান্তি নাটকের আমার যে অভিজ্ঞতা আমি শুনেছি নিজের কানে এবং ওই ফলে আমি আপ্লুত হয়ে গেছি যে আমাদের বিশেষ করে এই যে ঝর্ণা অধিকারী তিনি যে গান্ধারীর চরিত্রে অভিনয় করেছিলেন, আমি রাজাকে বলেছিলাম যে রাজা এত সুন্দর অভিনয় কি করে সম্ভব হয়, মানে একজন দৃষ্টিহীন মানুষ এত সুন্দর অভিনয় করে মানুষকে আনন্দ দিতে পারে। আমি
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্য এবং আপনার অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি সোনালী দেবশিসকে এখানে ডাকবো। তার আগে মাসিমা, আমাদের মাসিমা মাননীয়া সিদ্ধিদাহিনী মাসিমা অনেকক্ষণ ধরে বসে রয়েছেন এবং আমাদের কথা শুনছেন, গানগুলো রয়েছেন। তো তাকে অনুরোধ করবো তার আশীর্বাদ বাণী যে একটা কথা আমাদের আশীর্বাদ করেন, আমাদের যেটা ভবিষ্যতে তোমার পাশে হয়ে থাকবে, দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। আমি কিছু বলতে পারি না, তবে আলোচনা করেছে আমি বলছি যে এইখানে উপস্থিত হয়ে আমি নিজেই দুঃখ হলাম। এই পুরোনো কথাগুলো আমি নিয়েছি, এই শুনে আমারও সেই পুরোনো স্মৃতিগুলো মনে হচ্ছে এবং ইউ মিস্টার যেটাকে এখন শৈশব থেকে কৈশোর উত্তীর্ণ হয়েছে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন আরো অনেক অনেক দূর এগিয়ে যায়, এটাই আমার ভগবানের কাছে প্রার্থনা। সবাইকে এরা সবাই আমার পুত্র কন্যা সন্তান, আমি সবাইকে ছোট দেখেছি, সেজন্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। আপনাদের আশীর্বাদ আমাদের সাথে ছিল, আছে, থাকবে। আপনারা আমাদের সাথে আসেন বলেই আজকে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি এবং উত্তরগুলো গ্রহণ করার সাহস একটু পাই। তো ভবিষ্যতে আপনাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব না, এই কামনা করছি। আর এখন দেবাশিস আর সোনালী, আমার একটি নাটক আছে চোখের আলো। চোখের আলো নাটকের একটি অংশ অভিনয় করে দেখাবে। অংশ বিশেষ আমরা করে ঠিক আছে, যদি মনে হয় আমরা আমি স্বপ্নদেব মুখার্জি কথা বলছি। জেনে কি বা লাভ, অসীম অনন্ত পথে পথেরা উড়ে গেল কত দূর, সাগর হতে সমুদ্র, কঠিন কঠোর কালো পাহাড়ে আশ্রয় নিয়েছিল কি দুজন, তারা কি পৃথিবী আর নদীর সরোবরে নানা মেলে সত্য স্বপ্ন স্বপ্ন বিশ্বাস করো, সম্পূর্ণ নির্ভর ছিল, আমার আর কিছু করার ছিল না, আমি সম্পূর্ণ নির্ভর ছিলাম। আজ সমস্ত ব্লাইন্ড মেয়েরাই বাবা, টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেলে তোমার নামে ইন্টারভিউ করেছি, বলছিল একজন ব্লাইন্ড মানুষ নাকি 5টা ইন্টারন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, এক অনন্য নজির। উষ্ণ শুষ্ক মরুভূমিতে ঢেউয়ের পর ঢেউ ওঠে, তারপর ঢেউ তোলে শুষ্ক উষ্ণ পানি, সবুজ পায়রা জল পায় কোথায়। স্বপ্ন বিশ্বাস করো, আমি প্রচন্ড
ভয় পাওনি, নতুন ভাবনা পেয়েছিলে, মানে নতুন ভাবে বাঁচার ভাবনা। না না, যশ, না খ্যাতি, শহরত, না টাকা, পয়সা, না গাড়ি বাড়ি, না বাড়ির সামনে নেম প্লেটে বড় বড় করে লেখা থাকবে কুকুর হয়েছে সাবধান। তাই তো না না এই পথের ভাবনা পেয়েছিলে। না না সত্য নয়। তবে তবে বাস্তব তো এটাই, তাই না মিসেস খুশিদা সত্য? আর সত্য সত্যের কোনো মূল্য নেই। বাস্তব আর সত্যের মধ্যে মাঝে মাঝে বিতর্ক ওঠে, তবে বাস্তব আর সত্যের মধ্যে ফারাক থেকেই যায়। কলকাতায় কলকাতায় কবে আসছো তুমি? জানি তুমি এখন ফ্লোরিডা আর লস অ্যাঞ্জেলেসে প্রজেক্টের কাজে খুব ব্যস্ত। দয়া করে একটু সুযোগ দাও তুমি আমার সবকিছু তোমার খুলে বলার জন্য। লাবণ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড মিসেস আইরিন এক্সট্রিমলি অনারেবল ভিক্ষা। না 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 না, এ তোমার শোভা পায় না। তোমার রোগীর হিসাব উনি সজ্জায় সাহিত্য নয়, চূড়ায় থাকুক চির শাশ্বত হয়ে। আর কত শাস্তি দেবে তুমি আমায়। ফ্লোরিডা এখন কর্মব্যস্ত, কলকাতা এখন রাত্রি 12টা বেজে 12 মিনিট। যাও 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 যাও, মাঠে যাও মাঠে। মিস্টার দাশগুপ্ত, হ্যালো 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 শুনছো? হ্যালো সত্য শুনছো? ওটা কেটে না কেটে না কেটে না প্লিজ কেটে না। না নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। নমস্কার। লগ্নের জন্য তোমার বলার জন্য অনুরোধ করবো, আর তারপরে লগ্নের গান শুনবো। লগ্নে চলে
সবাই শুনতে পাচ্ছেন তো? সবাই বিল্ডার দুজনটা আগে হাততালি দিল, বিল্ডার যদি এরকম হাঙ্গাটা না দেয় তবে গাইতে পারবে। বিল্ডার দুজন একবার হাততালি হোক, বিল্ডার আমার বন্ধু। আর আমার পিছিয়ে কোথায়? পিছিয়ে কোথায় তবলা বাজাচ্ছে? Bolo
দেবাঞ্জলি বিপ্লবী, সঙ্গে টুকুলি আছে, টুকুলি আছে, আরও যারা পরিষদ মিনিস্টার যারা আছে শিল্পীরা, তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি এই সংস্থার কর্তৃপক্ষকে, তারা এই হল আমাদের ব্যবহার করার অনুমতি দিয়েছে। তো বিশেষ অনুরোধ, আপনারা সবাই প্যাকেট নেবেন, তারপরে যাবে। আর আজকের সমাপনী সঙ্গীত আমাদের রমেন, বিপ্লব এবং মিনারা। এরপরে আর ধন্যবাদ কিছু থাকবে না। এই যে গান শেষ হলো, অনুষ্ঠান শেষ হবে, অবশ্যই আপনার প্যাকেট নেবেন, তারপরে যাবে। তো যাই হোক, ভবনতাকে কমিটি জানলো বাউল হয়ে, কিন্তু বাউল কি করেছে? বাউল গেরো আলো করেছো একটা রাতে ধরেছো, দিকে দিকে ঘুরেছো, ফিরেছো, বলো না কোথায় পাবো তারে, নাকি খুঁজে গেলে তারে। দিকে দিকে ঘুরেছো, ফিরেছো, বলো না কোথায় পেলে তারে, নাকি খুঁজে গেলে তারে। বলো সেই মনের মানুষ, ভাই বসে কর কেমন মানুষ। বলো সেই মনের মানুষ, ভাই বসে কর কেমন মানুষ। দিশাদার বলে কোণে নিজের পানে থাকে না হুঁশ। গঙ্গা যমুনা বলে, গঙ্গা যমুনা বলে, তুমি তোকে অজর ধারে, বলো না কোথায় পেলে তারে, নাকি খুঁজে গেলে তারে। ও বাউল গেরো আলো করেছো, একটা রাতি ধরেছো, ও বাউল গেরো আলো করেছো। তোমার বলে উড়বি ফেলে, তোমার বলে উড়বি ফেলে, পারবি না পারে যেতে, এক
যেতে পারে আমার নিতাই যাতে